Mirchi presents Friday Classics. Friday Classics. মির্চি ফ্রাইডে ক্লাসিক্স নিয়ে এলো বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে উঠবে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স। সময়ের রাস্তায় কেবল একটি মাত্র দিকেই এগোনো সম্ভব। একবার কল্পনা করেই দেখুন না প্রফেসর, মানুষের ইতিহাসে কত অসম্ভবিত সম্ভব হয়েছে, তাহলে এটাই বা হবে না কেন? যন্ত্র, a machine to travel through time. মেশিনের এই হাতলে চাপ দিলে আমি সোজা চলে যাব ভবিষ্যতে। আপনি লেখক হলে আমাদের আর পসার থাকতো না। এই 8,02,701 সালেই বোধহয় মানব সভ্যতা ধীরে ধীরে অস্ত যাবে। ইংরেজ সাহিত্যিক হার্বার্ট জর্জ ওয়েলস বা H.G. ওয়েলসের লেখা দ্য টাইম মেশিন একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1895 সালে, যখন লেখকের বয়স 29 বছর। সেই নবীন বয়সেই H.G. ওয়েলস কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানব সভ্যতার পরিণতি নিয়ে ভাবিত ছিলেন। তার সৃষ্ট টাইম মেশিনে গল্পের টাইম ট্রাভেলার লক্ষ কোটি বছর এগিয়ে পৃথিবীর চেহারা দেখে আসেন। জুলস ভার্নের সঙ্গে H.G. ওয়েলসকেও কল্পবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। দ্য টাইম মেশিনের অনুপ্রেরণায় একই নামে দুটি চলচ্চিত্র তৈরি হয়েছে 1960 এবং 2002-তে। BBC রেডিও দ্য টাইম মেশিন অডিও মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে আসুন আমরা শুনি H.G. ওয়েলসের রচনা অবলম্বনে দ্য টাইম মেশিন। পুনর্কথন রুদ্ররূপ মুখোপাধ্যায়, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ। আমার নাম হিলিয়ার। যে গল্পটা বলতে বসেছি সেটা ঠিক আমার নিজের নয়, কিন্তু আসলে জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যার হিসেব স্বাভাবিক বুদ্ধিতে মেলে না। আমরা যারা বড্ড বেশি স্থূল জিনিসে বিশ্বাস করি তারা এই সব ঘটনাকে বলি মিথ্যা, ভ্রান্তি বা গুল। কিন্তু আজ এমন একটা অভিজ্ঞতার কথা বলবো যা আমার নিজের চোখে দেখা। তাকে নিছক গুল বলে উড়িয়ে দেওয়া চলে না। ভালো কথা, ওই শুরুতে বললাম না, এটা আমার গল্প নয়। যার গল্প, তিনি একজন বিশেষ মানুষ, তাকে একজন অভিযাত্রী বলা চলে, কিন্তু তিনি স্থানের নয়, কালের অভিযাত্রী। আমি তাকে টাইম ট্রাভেলার বলে ডাকব। তার সেই আশ্চর্য গল্পটা না হয় আমার মুখেই শুনুন। এখনো সেই সন্ধ্যাটা স্পষ্ট মনে আছে। টাইম ট্রাভেলারের বাড়িতে ডিনারের নিমন্ত্রণে আমরা সকলে একজোট হয়েছিলাম। বিজ্ঞানের একটি জটিল বিষয় তিনি ব্যাখ্যা করছিলেন। কথা বলতে বলতে ওর ধূসর চোখ জোড়া ঝকঝকিয়ে উঠছিল, ফ্যাকাশে মুখটা উত্তেজনায় রঙিন হয়ে উঠেছিল, আর ফায়ারপ্লেসের উজ্জ্বল আগুনের আঁচ লেগে ঘরে সাজানো লিলি ফুলগুলোকে মনে হচ্ছিল যেন দাবানলের শিখা। টাইম ট্রাভেলার সবাইকে উদ্দেশ্য করে বললেন, সারা পৃথিবী যেসব তত্ত্বকথা এক বাক্যে মেনে নিয়েছে তার মধ্যে দু একটার সঙ্গে আমার মত মেলে না। যেমন ধরুন জ্যামিতি। স্কুলে যে জ্যামিতি আপনারা পড়েছেন সেটা কিন্তু একটা ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে কেউ পুরোদস্তুর বিজ্ঞানী না হলেও বিজ্ঞান মনস্ক তো বটেই। অতিথিদের মধ্যে সুপ্রতিষ্ঠিত প্রফেসর সাইকিয়াট্রিস্ট এসব উচ্চাঙ্গের থিওরি চর্চায় খুবই উৎসাহী। তবে আমাদের তরুণ বন্ধু ফিলবি চট করে অধৈর্য হয়ে পড়ে। অঙ্কের প্রসঙ্গ এসে পড়ায় সে এমনি মুষড়ে পড়েছিল। তার উপর টাইম ট্রাভেলারের এমন অসামান্য দাবি শুনে একেবারে খেঁকিয়ে উঠল। পুরো জ্যামিতি ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে। গোড়াতেই এমন একটা বোমা ছাড়াটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মিস্টার ট্রাভেলার? বিনা যুক্তিতে আমার কোনো কথাই মানতে বলছি না মিস্টার ফিলবি। আর মানবেনই বা কেন? যুক্তিটা শুনে দেখুন, তারপর তো মানামানি।
বলুন দেখি। সবার আগে মনে মনে একটা জ্যামিতিক রেখার কথা ভাবুন তো সকলে। প্রফেসর সাইকিয়াট্রিস্টের আবার খুঁটিনাটির দিকে একটু নজর আছে। তিনি গম্ভীরভাবে প্রশ্ন করলেন, রেখা মানে কিরকম রেখা বলছেন মিস্টার ট্রাভেলার? ওই খাতায় রুলার দিয়ে সোজা একটা লাইন টানলে যেরকম হয় সেরকম? একেবারে সেই রকম প্রফেসর। হ্যাঁ, ভেবেছেন? বেশ বেশ। একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, ওই জিওমেট্রিক লাইনটার দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। অর্থাৎ লম্বায় যত ইচ্ছে টানা গেলেও চওড়ায় সেটা শূন্য। ঠিক বলছি তো? সে আর না বলার কি আছে, একটা জ্যামিতিক রেখার যে কোনো স্থূলতা নেই সে তো বাচ্চারাও জানে। ঠিক যেমন একটা বিন্দু বা পয়েন্টের লম্বা চওড়া কোনো কিছুই নেই। এই লাইন ব্যাপারটা তো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা মাত্র। ঠিক তাই। তাহলে জ্যামিতিক তল বা যেটাকে আমরা সারফেস বলি, তারও আসল জগতে অস্তিত্ব নেই, কারণ সেটাও কতগুলো লাইনের সমষ্টি। লম্বা আর চওড়া হলেও সেটা গভীর নয়। জ্যামিতির বই তো এরকম 2 ডাইমেনশনাল জিনিসকেও একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা বলেই ব্যাখ্যা করে, তাই না? কারণ আমাদের জগতে সবই নাকি 3 ডাইমেনশনাল। সে তো অবশ্যই। মজার কথা কি জানেন প্রফেসর? ওই এক যুক্তি টেনেই বলা যায় শুধুমাত্র লম্বা, চওড়া আর গভীর হলেই একটা কিউবের অস্তিত্ব প্রমাণ হয় না, সেটাও অ্যাবস্ট্রাক্ট ধারণা হয়েই থেকে যায়। ফিলবি বোধহয় বেশ মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনছিল, কারণ ঠিক মোক্ষম জায়গায় প্রতিবাদ করে বসল। দেয়ার আই অবজেক্ট। আচ্ছা, কিউবের মতো একটা স্থূল 3 ডাইমেনশনাল পদার্থের অস্তিত্ব থাকবে না তা আবার হয় নাকি? যে কোনো সত্যিকারের জিনিসই তো আসল জগতে। বেশিরভাগ মানুষই এইরকম ভাবে, কিন্তু আর একটা ব্যাপার ভেবে দেখুন তো। কি? একটা ইনস্ট্যান্টেনিয়াস অথবা মুহূর্তকালীন কিউবের কি অস্তিত্ব থাকতে পারে? মুহূর্তকালীন কিউব? সে আবার কি, খায় না মাথায় দেয়? দাঁড়ান দাঁড়ান, বুঝিয়ে বলি। ধরুন একটা কিউব, মানে আইস কিউব বা ওই ডাইস আর কি, যেটা দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সবই আছে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা আমাদের এই বস্তু জগতে এক মুহূর্তও টিকে থাকতে পারল না, অদৃশ্য হয়ে গেল বা ভেঙে গেল। আচ্ছা, বলুন তো, তাহলে কি সেই লম্বা চওড়া কিউবটারও আদতে কোনো অস্তিত্ব ছিল কখনো, না ছিল না? এই কথায় ফিলবি বেশ ভাবিত হয়ে পড়ল। টাইম ট্রাভেলার অবশ্য এসব দিকে ভ্রুক্ষেপ না করে বলেই চললেন, প্রশ্নের উত্তরটা বরং আমি সহজভাবে দিয়ে দিই। আমাদের এই বস্তু জগতে যে কোনো সত্যিকারের জিনিসকে যেমন লম্বা, চওড়া আর গভীর হতে হবে, তেমনি তাকে স্থিতিশীল হতে হবে। আসলে কিন্তু আমাদের জগতে 3টে নয়, 4টে ডাইমেনশন আছে। তার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতার কথা তো এতক্ষণ আলোচনা করলাম। এবার চতুর্থটা কি বলুন তো দেখি মিস্টার ফিলবি? জানি না, আমি তো বিজ্ঞানী নই। সময়। Together they make 3 planes of space and 1 of time. সময়? ও, মানে বলতে চাইছেন কিছুটা সময় জুড়ে স্থায়ী না হলে কোনো জিনিসেরই অস্তিত্ব থাকবে না, সেই জন্যই টাইম ইজ আ 4th ডাইমেনশন, তাই তো? ঠিক তাই মিস্টার ফিলবি। তবে কি জানেন, মানুষ হলো মরণশীল জীব। যতই হোক, জীবনের শুরু থেকে শেষ অবধি আমরা তো সময়ের একটি মাত্র দিকেই কেবল যেতে পারি, তাই না? সেই জন্যে সময়ের ব্যাপারটাকে আমরা হিসেবের মধ্যে আনতে ভুলে যাই। কথাটায় এক ধরনের যুক্তি আছে বটে, কিন্তু অনেকে অবশ্য না বুঝেই 4th ডাইমেনশন কথাটা ব্যবহার করছেন আজকাল। বিশেষ করে কয়েকজন দার্শনিক আছেন যারা বিষয়টার গোড়ার কথাটাই ধরতে পাচ্ছেন না। এই তো সেদিন নিউ ইয়র্ক ম্যাথমেটিশিয়ান সোসাইটির একটি সেমিনারে প্রফেসর সাইমন নিউকম এই নিয়েই ভাষণ দিচ্ছিলেন। শুনেছেন আপনারা? প্রফেসর সাইকিয়াট্রিস্ট তার পেশাগত কারণেই কথা বলবার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন, কিন্তু ভাষণের প্রসঙ্গ উঠতে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। প্রবল উৎসাহে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সেই সভায় ছিলাম তো, সবটাই শুনেছি। আহা, কি দারুণ যে বললেন! ফিলবির যেন আজকে জানার খিদে বেজায় বেড়ে উঠেছে। টাইম ট্রাভেলার জবাব দেওয়ার আগেই সে ফোড়ন কাটল
আচ্ছা, আমরা বাকিরা তো সেই সভায় ছিলাম না, তা কি বললেন সেটা আমরাও একটু শুনি। ভয় নেই মিস্টার ফিলবি, আমি খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রফেসর নিউকম যা বলেছিলেন তা আজকাল অনেক বিজ্ঞানী আর দার্শনিকেরাই বলা বলি করছেন। লেংথ, ব্রেথ অ্যান্ড থিকনেস, এই তিনটে জিনিসকে পরস্পরের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে রাখলেই একটা স্পেস তৈরি হয়। এই যেমন ধরুন এই ঘরটা, এইটা হলো লম্বা দিক, এটা চওড়া দিক, আর মেঝে থেকে ছাদ এটা হলো গভীরতা। তা এটা নতুন কথা কি? নতুন কথা এই যে আজকাল অনেকেই বলছেন এই তিনটে জিনিসের সঙ্গে একটা চতুর্থ মাত্রা যদি রাইট অ্যাঙ্গেলে রাখা যায় তাহলে একটা নতুন ধরনের জ্যামিতি তৈরি হবে, যাকে বলে 4 ডাইমেনশনাল জিওমেট্রি। প্রফেসর সাইকিয়াট্রিস্ট অবাক বিস্ময় বলে উঠলেন, 4 ডাইমেনশনাল জিওমেট্রি মানে চতুর্মাত্রিক জ্যামিতি? তেমন কি কিছু আদৌ সম্ভব? আরে শুধু সম্ভব বলছেন কেন, ব্যাপারটা মোটেই খুব জটিল নয়। আমরা 2 ডাইমেনশনাল কাগজের ওপর একটা 3 ডাইমেনশনাল মডেলের ছবি হামেশাই এঁকে দেখাই তো। যেমন ধরুন কোনো বাড়ির আর্কিটেকচারাল প্ল্যান। হ্যাঁ, ঠিকই, এরকম ডায়াগ্রাম প্রচুর দেখতে পাওয়া যায়। তেমনি কোনো 3 ডাইমেনশনাল মডেল তৈরি করে সেটার মাধ্যমে একটা 4 ডাইমেনশনাল রিয়ালিটিকেও ধরা যেতে পারে, তাই না? হতে পারে, হতে পারে। ইয়েস, আই থিঙ্ক আই সি ইট নাও। বললাম না প্রফেসর, তেমন শক্ত বিষয় নয়। ফিলবি আবার মুষড়ে পড়ে বলল, প্রফেসর যে কি বুঝলেন জানি না, আমার মাথায় তো এসব কিছুই ঢুকলো না। 3 ডাইমেনশনাল মডেল, 4 ডাইমেনশনাল রিয়ালিটি, এসব কি রে বাবা, কল্পনাতেও আসে না। আহা, এত উতলা হচ্ছেন কেন? আমি একেবারে সাক্ষাৎ উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, 4 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে আমিও বেশ কিছুদিন চর্চা করছি। প্রফেসর সাইকিয়াট্রিস্ট আরো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাই নাকি? এটা তো নতুন শুনলাম। তা চর্চার ফলাফল পেয়েছেন কিছু? ফলাফল? ফলাফল যা পেয়েছি তা বেশ অদ্ভুত। একটু দাঁড়ান, কটা জিনিস দেখাই। এই দেখুন তো, এই যে এই ছবি চারটে। দেখি দেখি। আপনিও দেখুন মিস্টার ফিলবি, কি মনে হচ্ছে বলুন তো এগুলো দেখে? কি আবার মনে হবে? এই ওপরেরটা কার জানি না, বাকিগুলো তো মনে হয় আপনারই ছবি। এক্স্যাক্টলি, এই চারটে ছবি আমার, একই মানুষের, যথাক্রমে 8, 14, 23 এবং 50 বছর বয়সে। তাহলে এর থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয়? প্রমাণ আবার কিসের? এই চারটে ছবি আসলে একজন চতুর্মাত্রিক প্রাণীর ত্রিমাত্রিক প্রতিরূপ, তাই না? সবকটাই নির্দিষ্ট কয়েকটা সময়ের এক একটা সেকশন। প্রত্যেকটা ছবি হলো 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনস অফ আ 4 ডাইমেনশনাল বিং। এভাবে ভেবে দেখলে ব্যাপারটা আসলে কতটা সাধারণ সেটা বোঝা যায়, তাই না? বিজ্ঞানীরা এমনিতেই মনে করেন there is no difference between time and space except that our consciousness moves along it. মানুষের চেতনা সারাক্ষণ সময়ের সঙ্গে সঙ্গে চলে। সেই কারণেই সময় ব্যাপারটাকে এক ধরনের স্থান হিসেবেই ভাবেন তাঁরা। সময়কে স্থান হিসেবে ভাবেন? যা বাবা। সাইকিয়াট্রিস্ট এবার জোরে মাথা নেড়ে আপত্তি জানালেন, সময় যদি স্থানই হবে মিস্টার ট্রাভেলার, তাহলে গোটা মানব জাতি তাকে একটা আলাদা বিষয় হিসেবে এতদিন ধরে গণ্য করলো কেন? আর তার চেয়েও বড় একটা প্রশ্ন আছে, স্থানের 3টি মাত্রার যে কোনো দিকে আমরা সহজেই চলাচল করতে পারি, কিন্তু সময়ের ভেলায় চেপে আমরা কোথাও যেতে পারি না কেন? আপনি কি নিশ্চিত প্রফেসর যে স্থানের ওই 3টি মাত্রার যে কোনো দিকে আমরা স্বচ্ছন্দে যেতে পারি? সামনে ও পেছনে যেতে পারি ঠিক, উপরে বা নিচে যেতে পারি কি? সেখানে মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সবসময় বাধা দেয় না? তা কেন? আমরা বেলুন ব্যবহার করতে পারি, এমনকি অন্য কোনো জিনিসের সাহায্য ছাড়াই শূন্যে লাফাতেও পারি। অথবা ধরুন আমাদের খনির মজুররা নিচে নামে হাইড্রোলিকের সাহায্যে।
এই কথাটা কিন্তু বেশ বুদ্ধিমানের মতো বলেছেন। বিজ্ঞানের অগ্রগতির ফলে উপরে নিচে যাওয়ার পথ অনেক বেশি সুগম হয়েছে বটে, কিন্তু ধরুন বেলুন বা হাইড্রোলিক যখন ছিল না, তখন বিস্তর লাফিয়ে ঝাঁপিয়েও তো খুব একটা সুবিধে করতে পারতাম না, তাই নাকি? তা না হয় পারতাম না, কিন্তু সময়ের ক্ষেত্রে তো সেইটুকু চলাফেরাও করতে পারি না আমরা। বর্তমান কাল ছাড়া অন্য কোথাও এক চুলও নড়া আমাদের কারোর পক্ষেই অসম্ভব। মাই ডিয়ার স্যার, ঠিক এই জায়গায় এসে গোটা জগৎটা একই ভুল করে বসে। উই আর অলওয়েজ গেটিং অ্যাওয়ে ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমাদের মানসিক অস্তিত্বের তো কোনো ডাইমেনশন নেই, তাই স্থান কাল নির্বিশেষেই আমাদের মন যে কোনো পথে হাঁটতে পারে। আঁতুড় ঘর থেকে কবরখানা পর্যন্ত আমাদের এই নশ্বর জীবনটা কি আসলে কালের পথেই একটা অবিরাম যাত্রা নয়? We are passing along the time dimension with a uniform velocity from the cradle to the grave. সাইকিয়াট্রিস্ট এবারে অধৈর্যভাবে বলে উঠলেন, তা হতে পারে মিস্টার ট্রাভেলার, কিন্তু সমস্যাটা তো সেখানে নয়। আমরা পৃথিবীতে যে কোনো দিকে যে কোনো অবস্থায় যেতে পারি, কিন্তু সময়ের রাস্তায় কেবল একটি মাত্র দিকেই এগোনো সম্ভব। চাইলেও আমরা অতীতের দিকে হাঁটতে পারবো নাকি? এইটাই হলো আমার আবিষ্কারের গোড়ার কথা, দ্য জার্ম অফ মাই গ্রেট ডিসকভারি। ডিসকভারি? হ্যাঁ প্রফেসর, ডিসকভারি। তবে তার আগে আপনার একটা ছোট্ট ভুল ধরিয়ে দিই। কিরকম? অতীতের কোনো একটা ঘটনার কথা যখন গভীরভাবে চিন্তা করি, তখন কি কিছুক্ষণের জন্য আমরা সেই অতীতের সময়েই ফিরে যাই না? হ্যাঁ, সেখানে বেশিক্ষণ টিকে থাকতে পারি না বটে, ঠিক যেমন আমাদের পূর্বপুরুষরাও মাধ্যাকর্ষণের সঙ্গে যুদ্ধ করে মাটি থেকে 10 হাত শূন্যে ভেসে থাকতে পারতেন না। কিন্তু সেই পূর্বপুরুষদের তুলনায় এখন অনেকটাই উন্নতি করেছি আমরা। অন্তত বেলুনের সাহায্যে মাধ্যাকর্ষণকে জয় করে শূন্যে উড়তে পেরেছি। সেটা যদি পেরে থাকি, তাহলে কালের যাত্রাতেই বা আমরা সফল হব না কেন? যে সময়গুলোতে আজ কেবলমাত্র স্মৃতি বা কল্পনার সাহায্যে যেতে পারি, একদিন সেখানে আমরা সশরীরে পৌঁছতে পারবো না, তার কোনো মানে আছে কি? খাপ ছাড়া কথা বলা টাইম ট্রাভেলারের একটা স্বভাব, এ আমরা সকলেই জানতাম। কিন্তু এমন একটা আশ্চর্য থিওরি শুনে আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অবশেষে কথা খুঁজে পেয়ে সাইকিয়াট্রিস্ট বললেন, বলেন কি মিস্টার ট্রাভেলার, সময়ের পথ ধরে অতীত কিংবা ভবিষ্যতে সশরীরে চলে যাওয়া যাবে? একবার কল্পনা করেই দেখুন না প্রফেসর, মানুষের ইতিহাসে কত অসম্ভবিত সম্ভব হয়েছে, তাহলে এটাই বা হবে না কেন? ফিলবির ধৈর্যের বাঁধ এতক্ষণে ভেঙে গিয়েছিল। মহা বিরক্ত হয়ে আবার খেঁকিয়ে উঠল সে। ধর বাবা, যত আষাঢ়ে গল্প। আষাঢ়ে কেন? কেন আবার? ইটস अगेंस्ट রিজন। হোয়াট রিজন? দেখুন, তর্ক করে যে আপনি দিনকেও রাত করতে পারেন তা আমাদের সকলেরই জানা, ঠিক আছে? কিন্তু এতে আর চিড়ে ভিজবে না। তা হয়তো ভিজবে না, কিন্তু 4 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে আমার কৌতূহলের কারণটা বুঝতে পারছেন তো এবারে? বহুদিন আগেই এরকম একটা যন্ত্রের কথা ভেবেছিলাম আমি। কালের যাত্রার মতো অসম্ভব একটা বিষয়কে সাইকিয়াট্রিস্ট এতক্ষণ যেন কল্পনাই করতে পারছিলেন না। কিন্তু টাইম ট্রাভেলারের শেষ কথাটা শুনে তার কৌতূহল হলো। যন্ত্র? A machine to travel through time? ইউ আর রাইট মাই ডিয়ার প্রফেসর, এমন একটা যন্ত্র যেটা যে কোনো স্থান আর যে কোনো কালে যাতায়াত করতে পারে। টাইম ট্রাভেলার আর কিছু পারুন না পারুন, কথা দিয়ে মানুষকে একেবারে মন্ত্রমুগ্ধ করে ফেলতেন। সময় পথে হাঁটার লোভনীয় হাতছানিটা সাইকিয়াট্রিস্টের মতো ঘোর বাস্তববাদী মানুষও যেন উপেক্ষা করতে পারলেন না। এমন একটা যন্ত্র থাকলে আর কিছু না হোক ঐতিহাসিকদের মস্ত সুবিধে হবে। যেমন ধরুন, ব্যাটল অফ হেস্টিংসে আসলে কি ঘটেছিল সেসব নিয়ে আর তর্ক করতে হবে না, অতীতে গিয়ে দেখে আসলেই সব মিটে যাবে। উফ প্রফেসর, এই পড়াশোনার জগতের লোকেদের খালি ওই এক বস্তা পচা গবেষণার চিন্তা। আচ্ছা, এটা ভেবে দেখেছেন কি, এই যে আধুনিক যুগের একটা মানুষ দুম করে ব্যাটল অফ হেস্টিংসে পৌঁছে গেলে আমাদের পূর্বপুরুষদের কিরকম প্রতিক্রিয়া হবে?
তাঁরা যে তন্ত্রমন্ত্র ভেবে আমাদের আক্রমণ করবেন না তার কি প্রমাণ? তুমি এত বেরসিক কেন হে ফিলবি? ব্যাপারটা অন্তত একটু চিন্তা করে দেখো। অতীতে গিয়ে স্বয়ং হোমারের মুখে ইলিয়াড শুনছো, প্লেটোর সঙ্গে দার্শনিক আলোচনা করছো, ভাবলে গায়ে কাঁটা দেয় না? ওই আবার শুরু হলো। কেন কেন? ভবিষ্যৎ কি দোষ করলো শুনি? সেখানে গেলে তো বরং বিস্তর লাভ। আজকে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলে রেখে দেবেন, তারপর 100 বছর পরে সুদ সমেত সেটা তুলে নিয়ে এসে আবার। আমি এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিলাম, কিন্তু এবার আর কথার মাঝে একটা ফোড়ন না কেটে পারলাম না। শুধু তাই বা কেন, ধরুন ভবিষ্যতে এমন একটা সমাজে গিয়ে পড়লেন যেটা পুরোপুরি সাম্যবাদের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ সেখানে সমান। এই এসেছে আরেক আপদ। সব কিছুতে তোমার গাঁজাখুরি সমাজতত্ত্ব না টেনে আনলে শান্তি হয় না বুঝি হিলিয়ার? সমাজতত্ত্ব গাঁজাখুরি হতে যাবে কিসের দুঃখে ফেলবি? প্রত্যেকটা বিষয়ে তোমার এই খিটখিটামিটা একেবারে অসহ্য। যার চলে, সত্যি কথাটা শুনলেই তোমার গায়ে ফোসকা পড়ে, জানতাম না তো। আশ্চর্য বেগতিক দেখে টাইম ট্রাভেলার তাড়াতাড়ি আমাদের ঠান্ডা করলেন। জেন্টলম্যান, জেন্টলম্যান, এই একটু শান্ত হয়ে বসুন দেখি। আচ্ছা আচ্ছা, আমি যদি হাতে কলমে এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাই তাহলে বিশ্বাস করবেন কি? হাতে কলমে করে দেখাবেন? কি হোমারের গলার স্বর গ্রামোফোনে রেকর্ড করে আনবেন নাকি? ফিলবি, সারাক্ষণ মস্করা করো না তো। কি ধরনের এক্সপেরিমেন্টের কথা বলছেন মিস্টার ট্রাভেলার? ওই যে তখন বললাম না প্রফেসর, অনেকদিন ধরেই সময়কে চতুর্থ মাত্রা হিসেবে মেনে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি আমি। সেই পরীক্ষার ফলাফল স্বরূপ একটা জিনিস আপনাদের দেখাতে চাই। জিনিসটা কি? কোনো যন্ত্রতন্ত্র? হ্যাঁ, অথবা বলা ভালো যন্ত্রের একটা প্রোটোটাইপ। এই যে এই যে এই দেখুন। মিস্টার ট্রাভেলার পকেট থেকে একটা ছোট্ট চৌকো জিনিস টেবিলের উপর রাখলেন। সেটার গায়ে ফায়ারপ্লেস আর ল্যাম্পের আলো পড়ে চকচক করছিল। প্রথম দর্শনে মনে হলো নানা রকম সূক্ষ্ম কারুকার্য করা একটা ঘড়ি বুঝি। হাতির দাঁত, বিভিন্ন ধাতু আর একটা স্বচ্ছ অজানা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে যন্ত্রটা। ভারী সুন্দর, শৌখিন কোনো মহার্ঘ বস্তু যেন। সকলে নিবিষ্ট মনে দেখতে লাগলাম। এই যে বস্তুটি দেখছেন, এটা আসলে আমার কল্পিত যন্ত্রের একটা মডেল। এটা তৈরি করতে বছর 2 সময় লেগেছে। আসল যন্ত্রটায় চড়ে যে কোনো মানুষ অতীত বা ভবিষ্যতে ঘুরে আসতে পারবেন। এই দুটো হাতল দেখছেন, একটা সাদা আর একটা কালো। হ্যাঁ, ওই তো দুদিকে দুটো হাতল। হ্যাঁ ঠিক। মেশিনের এই হাতলে চাপ দিলে আমি সোজা চলে যাব ভবিষ্যতের দিকে, আর এই দিকে চাপ দিলে চলে যাব অতীতের দিকে। দেখুন ওই যে ভেতরটা, ওইখানে ড্রাইভারের বসার সিট থাকবে। ভালো করে দেখছেন তো মিস্টার ফিলবি? এর মধ্যে কোনো কারচুপি নেই, সেটা বুঝেছেন আশা করি। হ্যাঁ, মানে দেখে তো অন্তত কিছু। এক্সেলেন্ট। পরে বলবেন না যেন যে আমি আপনাদের ধাপ্পা দিয়েছি। প্রফেসর? হ্যাঁ হ্যাঁ মিস্টার ট্রাভেলার, আপনার হাতটা দিন তো। আমি নিজে ওটাতে হাত দিলে আপনারা নির্ঘাত এটাকে সস্তার ম্যাজিক বলে ভাববেন। কি করতে হবে আমাকে? এই যে ভবিষ্যতের দিকে যাওয়ার লিভারটা, ওটার উপর হাত রাখুন। আমি 3 গোনার সঙ্গে সঙ্গে ওটার উপর চাপ দেবেন। ঠিক আছে? রেডি? 1 2 3। এ কি হচ্ছে? I am absolutely certain there was no trickery. আমরা প্রত্যেকেই ভবিষ্যতের লিভারটাকে ঘুরতে দেখেছিলাম। ওখানে কারচুপির কোনো জায়গাই ছিল না। হঠাৎ কোথা দিয়ে এক ঝলক দমকা হাওয়া বয়ে গেল। ঘরের মোমবাতিগুলো একবার দপদপিয়ে উঠল, আর ওই ছোট্ট যন্ত্রটা একবার পাক খেয়ে কেমন যেন আবছা হয়ে গিয়ে আস্তে আস্তে আমাদের চোখের সামনে মিলিয়ে গেল। ওহ, I'll be damned! আমরা হতভম্বের মতো বসেছিলাম কিছুক্ষণ। ফিলবির চেঁচানিতে হুঁশ ফিরল যেন। হঠাৎ সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক ঝুঁকে পড়ে টেবিলের তলায় উঁকি মারলেন।
বলাই বাহুল্য, সেখানে কিছুই ছিল না। ওয়েল জেন্টলম্যান, সাধারণ যুক্তির বাইরে ফিলবি বিশেষ কিছু কোনোদিনই মানতে চায় না। ইন্দ্রিয় দিয়ে যা ব্যাখ্যা করা চলে না, তেমন জিনিসকে সে কোন নিরিখে বুঝবে? তাই টাইম ট্রাভেলারের ওরকম হাসি দেখে ও ভারী বিচলিত হয়ে পড়ল। দাঁড়ান দাঁড়ান, আপনি আর ইউ সিরিয়াস অ্যাবাউট দিস? মানে আপনি কি সত্যিই মনে করেন যে ওই যন্ত্রটা অন্য কোনো সময় চলে গেছে? করি। শুধু তাই নয়, আমার ল্যাবরেটরিতে ওই প্রোটোটাইপটার একটা পূর্ণ সংস্করণও বানাচ্ছি। সেই যন্ত্রটা প্রায় তৈরি হয়ে এসেছে। রেডি হয়ে গেলেই ওতে চড়ে আমি নিজেই বেরোবো ভবিষ্যতের রাস্তায়। আপনি ওই ওই মডেলটা, ওটা ভবিষ্যতের দিকে গেছে বলছেন? প্রফেসর সাইকিয়াট্রিস্টই সবার আগে বিহ্বল ভাবটা কাটিয়ে উঠেছিলেন। তিনি মানুষের মনের কারবারি, অত সহজে তাঁকে ধাঁধিয়ে দেওয়া যায় না। টাইম ট্রাভেলারকে একটু খুঁটিয়ে দেখে নিয়ে তিনি হঠাৎ বললেন, অন্তত রাতের বেলায় মোমবাতির আলোয় বসে তো ওই জিনিসটাকে ভবিষ্যতের রেলগাড়ি বলেই মনে হলো। বাট ওয়েট আনটিল টুমরো, তখন হয়তো পুরো ব্যাপারটা। আসল মেশিনটা একবার দেখে যাবেন নাকি প্রফেসর? আসলটা? হ্যাঁ, ওই যেটাকে ভবিষ্যতের রেলগাড়ি বলছেন, সেটা তো খেলনা মাত্র। মানুষের চড়ার উপযুক্ত প্রমাণ সাইজের গাড়িটা ঠিক কিরকম সেটা দেখবেন না? আমি আসুন আসুন আসুন, ওটা ল্যাবরেটরিতে আছে। টাইম ট্রাভেলারের পিছন পিছন আমরা সকলে একতলার লম্বা স্যাঁতস্যাঁতে করিডোরের শেষ প্রান্তে তার ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছলাম। ভিতরে উঁকি দিয়েই বুঝলাম অভিযাত্রী মশাই মিথ্যে বলছেন না। অবিকল তাঁর দেখানো ওই মডেলটার মতো দেখতে একটা পূর্ণ আকারের যন্ত্র ঘরের এক প্রান্তে রাখা আছে। সেটারও কিছুটা হাতির দাঁতের, অনেকটা নিকেলের, আর কয়েকটা কলকবজা স্ফটিক জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি। মোমবাতির আলোয় ঝকঝক করছিল জিনিসটা। মিস্টার ট্রাভেলার, আমি কিন্তু এখনো আপনার মতলবটা বুঝতে পারছি না। আপনি কি কোনো ভোজবাজি দেখাবেন নাকি? সেই আগের ক্রিসমাসে যেমন ঘরের মধ্যে আত্মা নামিয়েছিলেন, সেরকম কিছু? প্রফেসর, প্রফেসর, ওই মেশিনটায় চড়ে আমি সময়ের পথে পাড়ি দেব। কোন রকম কারসাজি আমি করছি না। ফিলবি কেমন যেন গুম মেরে গিয়েছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাস ফেলে সে বলে উঠল, বেশ কথা। আচ্ছা, ভবিষ্যতে কোনো কিম্ভূত প্রাণী টানি পেলে দু একটা স্পেসিমেন নিয়ে আসবেন। সাউথ কেনিংটনের নতুন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা লুপে নেবে একেবারে। না, আজ বরং আসি। চলো হে হিলিয়ার। সেদিন বোধহয় আমরা কেউই টাইম মেশিনের কথাটাই পুরোপুরি বিশ্বাস করিনি। টাইম ট্রাভেলার মানুষটাকেই চট করে বিশ্বাস করা যায় না। অতিরিক্ত বুদ্ধিমান মানুষেরা কেউই খুব একটা বিশ্বাসযোগ্য হন না। কিন্তু ধরুন, এই একই গল্প যদি ফিলবি আমাদের শোনাতো, তাহলে আমরা সহজেই তাকে বিশ্বাস করতাম। কারণ ফিলবি লোকটা তীরের মতো সোজা। সারা সপ্তাহ এই বিষয়ে আর কারোর সঙ্গেই কথাবার্তা হয়নি। কিন্তু পরের বৃহস্পতিবার ট্রাভেলারের বাড়িতে ডিনার করতে গিয়ে দেখি সেদিনও প্রফেসর সাইকিয়াট্রিস্ট রয়েছেন। সঙ্গে আমাদের একজন কাগজের এডিটর বন্ধুও উপস্থিত। ফিলবি অবশ্য আসেনি। আগের দিনের গল্প শুনে তার বোধহয় বদ হজম হয়েছিল। আরে, গুড ইভিনিং প্রফেসর। আপনাকে আজকেও পাবো এমনটা আশা করিনি। তা বাড়ির কর্তাকে দেখছি না, কোথায় তিনি? অদ্ভুত ব্যাপার। 7:30 বেজে গেল, এদিকে বাটলার এসে জানালো দেরি হলে আমরা যেন খাওয়া শুরু করে দিই। উনি নাকি সেরকমই বলে গেছেন। ওই মেশিন নিয়ে পাগলামি শুরু হওয়ার পর থেকেই এসব অনিয়ম বেড়েছে মনে হচ্ছে। এডিটরকে বোধহয় এখনো পর্যন্ত গত সপ্তাহের ব্যাপারটা কেউ জানায়নি। তিনি বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, মেশিন? মেশিন আবার কিসের? কি প্রফেসর, ওই ভদ্রলোকের পাল্লায় পড়ে আপনি কি শেষটায় সাইকিয়াট্রি ছেড়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেন নাকি? আরে ছাড়ুন তো মিস্টার ট্রাভেলারের খামখেয়ালি পানা এসব। একটু পরে বুঝিয়ে বলবো। এখন চলো হে হেলিয়ার,
খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আমরা তোমার অপেক্ষাতেই ছিলাম। হ্যাঁ, চলুন। মিস্টার ট্রাভেলার কি সত্যি ভবিষ্যতে পাড়ি দিলেন নাকি? ভবিষ্যৎ না হাতি, আবার কোন কারচুপির মতলবে কোথায় গা ঢাকা দিয়েছেন কে জানে। আচ্ছা প্রফেসর, তখন থেকে কি বলছেন বলুন তো আপনারা? কি সব মেশিন, ভবিষ্যৎ, কারচুপি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সে এক মজার গল্প, বুঝলেন মিস্টার এডিটর। গত সপ্তাহে মিস্টার ট্রাভেলার আমাদের এমন এক ভোজবাজি দেখালেন। আপনারা সবাই এসে গেছেন? দুঃখিত, আই এম ভেরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। আরে আরে মিস্টার ট্রাভেলার, আপনি এভাবে? এ কি চেহারার, এই কি অবস্থা? চোট পেয়েছেন মনে হচ্ছে তো। বসুন বসুন। হিলিয়ার, একটু শ্যাম্পেন দাও তো। একটু কিছু খান, নাড়িটা দুর্বল মনে হচ্ছে তো। টাইম ট্রাভেলারকে আচমকা ঘরে ঢুকতে দেখে আমরা সকলেই হতবাক হয়ে গিয়েছিলাম। কি চেহারা হয়েছে ওর! সারা গায়ে ধুলো, উস্কো খুস্কো চুল, কোটে রাজ্যের ময়লা, হাতায় সবুজ রঙের কি যেন লেগে, চিবুকের কাছে টাটকা একটা ক্ষত, পায়ে জখম। মনে হচ্ছে যেন একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। আমরা তাকে ধরাধরি করে বসিয়ে হাতে শ্যাম্পেন আর প্লেটে খাবার রাখতেই প্রথমে এক নিঃশ্বাসে পানীয়টা শেষ করলেন উনি। তারপর কোনো কথা না বলে বুভুক্ষুর মতো খেতে লাগলেন। বেশ কিছুটা খাবার পর অবশেষে ট্রাভেলারকে খানিকটা সুস্থ মনে হলো। এখন কেমন বোধ হচ্ছে মিস্টার ট্রাভেলার? মাচ বেটার, থ্যাংক ইউ প্রফেসর। এমন অবস্থা হলো কি করে আপনার? কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম সত্যি জানতে চান? আলবাত, আমি তো আগাগোড়া পুরোটাই শুনতে চাই। স্যার, ঠিক কি করে বেড়াচ্ছেন বলুন তো আপনি? এরা কি সব টাইম ট্রাভেল না কি নিয়ে গাঁজাখুরি গপ্প দিচ্ছেন? আপনি অন্তত আসল ব্যাপারটা আমাকে। দেখুন মিস্টার এডিটর, আজ আমি মোটেই তর্কের মেজাজে নেই। তর্ক করার মতো শক্তিও আমার শরীরে অবশিষ্ট নেই। গত বৃহস্পতিবার থেকে আজ প্রায় 8 দিন আমি যে বেঁচে আছি, এটাই একটা বিরাট ব্যাপার। যদি নিতান্তই জানতে চান বলবো, না বলতে পারলে হয়তো আমারও ঘুম হবে না। কিন্তু একটাই শর্ত আছে। কি শর্ত? গল্প শুনতে শুনতে অনেক প্রশ্ন জাগবে আপনাদের মনে। সেসব প্রশ্ন করতে পারেন স্বচ্ছন্দে, কিন্তু অযথা তর্ক কিংবা সংশয় প্রকাশ কোনোটাই করবেন না, প্লিজ প্লিজ। আজকে আমি শুধু আমার অভিযানের গল্পটা বলতে চাই। বলুন, রাজি? ওহ, এই কথা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাজি। বেশ, আপনারা বসার ঘরে যান। আমি এই পোশাকটা বদলে পায়ে একটু মলম দিয়েই আসছি। ঠিক আছে, তাই হবে। চলুন সবাই ড্রয়িং রুমে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। আবার আমরা ড্রয়িং রুমের ফায়ারপ্লেসের ধারে এসে বসলাম। প্রফেসর আর আমার মনে বেশ একটা চাপা উত্তেজনা। একমাত্র এডিটরের মুখ দেখেই মনে হলো তিনি যেন কেবলমাত্র একটা জমাটি আড্ডার আশাতেই অপেক্ষা করে আছেন। কাগজের সম্পাদক হিসেবে গল্পের প্রতি ওর একটা স্বাভাবিক আকর্ষণ আছে। একটু পরেই পরিচ্ছন্ন পোশাক পরে টাইম ট্রাভেলার এসে হাজির হলেন। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও কিছুটা যে ধাতস্থ হয়েছেন সেটা বোঝা গেল। তার আর্ম চেয়ারে গা এলিয়ে দিয়ে এতক্ষণে যেন আমাকে খেয়াল করলেন তিনি। ওহ হেলিয়ার, আপনিও আছেন দেখছি। ভালো, এতক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ। এখন অনেকটা সুস্থ লাগছে। শুনে নিশ্চিন্ত হলাম, কিন্তু পায়ে ওরকম চোট লাগালেন কি করে? এডিটর মশাই হঠাৎ হাঁ হাঁ করে উঠে বললেন, আরে না না, গোড়া থেকে বলুন, না হলে গল্প শোনার মজাটাই মাটি হয়ে যায়। বেশ, গোড়া থেকেই বলি, শুনুন। আপনারা সেদিন চলে যাওয়ার পরে 7 দিন ধরে আমার যন্ত্রটার উপরই কাজ করছিলাম। আজ সকালে কাজটা প্রায় শেষ করে এনেছিলাম। ইতিমধ্যে আমার হাউসকিপার মিসেস ওয়াচেট এসে ঢুকলেন। গুড মর্নিং স্যার।
গুড মর্নিং মিসেস ওয়াচেট। আপনি আবার এত সকালে এই ঘরে ঝাড়পোঁছ করতে এলেন কেন? আমি না করলে আর কে করবে স্যার? এমনিতেই তো ঘরের যা অবস্থা। আর চিন্তা নেই আপনার, আমার কাজ হয়ে গেছে। এই এই স্ক্রুগুলো টাইট দিলাম, ও হাতলে কয়েক ফোঁটা লুব্রিকেন্ট, ব্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে স্যার? হ্যাঁ, কিছু না মিসেস ওয়াচেট, আপনি বরং এখন আসুন। হ্যাঁ, আমার একটু প্রাইভেসি দরকার। আপনি বরং কাল এসে ঝাড়পোঁছ করবেন। আচ্ছা বেশ, তাই সই। গুড ডে স্যার। গুড ডে, গুড ডে। মিসেস ওয়াচেট বেরিয়ে যেতে মেশিনটার কলকবজা একবার ভালো করে দেখে নিয়ে তারপর সিটে বসে ভবিষ্যতের হাতলে চাপ দিলাম। 1 2 3। Oh God! Oh God! It's working! প্রথমে মেশিনটা এমন ভয়ানক দুলতে লাগলো যে মনে হলো চারপাশে সবকিছু ভেঙে পড়বে। লিভারটা আরো একবার টানতে গিয়ে দেখলাম সেটা আর নাড়াতে পারছি না। আমার মাথার উপরে সূর্যটা যেন তীরের বেগে পূব থেকে পশ্চিমে সরে যাচ্ছে। চারপাশের দৃশ্য প্রচন্ড গতিতে পেছনের দিকে ছুটছে যেন। হায় ঈশ্বর, মরে যাব নাকি? মাথা ঘুরছে। ওহ ওহ। কোথায় আমি? এ তো আমার ল্যাবরেটরি নয়। মাথার উপরে খোলা আকাশ, চারপাশে নরম সবুজ বাগান। কি সুন্দর লাল ফুল ফুটে আছে। এগুলো কি রডোডেনড্রন? কি জানি, সেরকমই তো দেখতে। বৃষ্টি এলো যে, একটা ছাতা বা কিছু নিয়ে এলাম না। ইস, পুরো ভিজিয়ে দিল। কোথায় যে যাই? বলতে বলতেই দেখলাম দূরে একটা ঘাসে ঢাকা টিলার চূড়ায় একটা স্তম্ভের উপর একটা উঁচু গাছের সমান বিশাল মূর্তি দাঁড় করানো আছে। চেহারাটা অনেকটা ডানাওয়ালা স্ফিংসের মতো। ছুটতে ছুটতে সেটার কাছে গিয়ে দেখলাম ব্রোঞ্জ জাতীয় ধাতুতে তৈরি মূর্তি, ঝড় জলে অনেকটাই ক্ষয়ে গেছে। তাড়াতাড়ি সেটার পাদদেশে আশ্রয় নিলাম। বাঁচলাম। আচ্ছা, এখানে মানুষ টানুষ আছে আদৌ নাকি? থাকলে তারা কেমন কে জানে। ভেবেছিলাম এত দূর ভবিষ্যতে এসে আরো যন্ত্রপাতির আধিক্য থাকবে, কিন্তু এই তো দেখছি ওয়ার্ডসওয়ার্থের কবিতার মতো ব্যাপার। বাহ, বৃষ্টি থেমে গেছে, একটু হেঁটে দেখি। কিছু দূর হেঁটেই কতগুলো বড় বড় স্থাপত্য দেখতে পেলাম। একসময় এগুলো বিশাল সব প্রাসাদ ছিল, কিন্তু এখন তাদের বেশ ভগ্নদশা। প্রাসাদগুলোর পাশেই একটা বিরাট জঙ্গল। অদ্ভুত জায়গা তো। ওই বাড়িগুলোতে কেউ থাকে কি? দেখে তো যাই, একটু এগিয়ে দেখি। ও কি, ওরা কারা? মোক্ষম জায়গায় এসে থেমে গেলে চলবে? কি দেখলেন তাই বলুন না। সরি মিস্টার এডিটর, একটু অভিভূত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, কোথায় থামলাম যেন? আরে ওই ভাঙা বাড়ির কাছে কাদের যেন দেখলেন, তারপর কি হলো? দেখলাম একটা প্রাসাদের গেট দিয়ে বেরিয়ে আমার দিকেই ছুটে আসছে কয়েকজন মানুষ। দেখতে আমার মতনই, কিন্তু বয়স যেন অনেক কম। মুখগুলো অনেকটা যেন চিনেমাটির পুতুলের মতো, আর লম্বায় আমার প্রায় অর্ধেক হবে সবাই। সবার পরনে একই রকম গাউনের মতো পোশাক। দেখতে দেখতে 8-10 জন বেঁটে বেঁটে মানুষরা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আমি অতীত থেকে এসেছি। আপনারা কে? কি নাম আপনাদের? তাদের মনে আমাকে নিয়ে একটা শিশু সুলভ কৌতূহল তৈরি হয়েছিল। আমার জামা কাপড় হাত পা ধরে ধরে পরীক্ষা করছিল তারা। কিন্তু একটা জিনিস দেখে অবাক না হয়ে পারলাম না, এদের কারোর মনেই ভয়ের কোনো চিহ্ন নেই। পরে অবশ্য বুঝেছিলাম ভয় আছে,
কিন্তু সেটা আমাকে নিয়ে নয়। আমি যেন তাদের নিস্তরঙ্গ জীবনে একটা আমোদের বস্তু। কিন্তু আমার সেই মুহূর্তে খুব একটা আমোদ বোধ হচ্ছিল না। প্রাণপণে ওদের আমার কথা বোঝানোর চেষ্টা করছিলাম। আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না যে আচ্ছা, ওরা কি আমায় ওদের সাথে যেতে বলছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ছেলেটা আমার হাত ধরে টানছে। যাই। এদের দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যেন। চেহারা, পোশাক, হাবভাব সবকিছুই এত সুন্দর, শুধু কি যে বলতে চাইছে বুঝতে পারছি না। ওই আওয়াজগুলো কি আদৌ কোনো ভাষা, নাকি ভবিষ্যতের মানুষেরা সনাতন ভাষার ব্যবহার ভুলেই গেছে? অনেক প্রশ্ন আছে ওদের কাছে, কিন্তু আগে ওদের সঙ্গে কথা বলার একটা উপায় বের করতে হবে। এই অবধি শুনেই সাইকিয়াট্রিস্টের বিজ্ঞানী মনটা নড়ে চড়ে উঠল। না চাইতেও একটু অবিশ্বাসের সুরে একটা প্রশ্ন তিনি করেই ফেললেন। দাঁড়ান, আপনি বলতে চান দুদিন ভবিষ্যতে থেকে আপনি একটা গোটা ভাষা রপ্ত করে ফেললেন? ঠিক রপ্ত বলা যায় না হয়তো, কিন্তু আমার জায়গায় আপনি থাকলেও ইলয়দের ভাষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে ফেলতেন। একটা 5 বছরের বাচ্চা যে স্তরের সরলতায় কথা বলে, ইলয়দের ভাষা তার থেকেও সহজ। ওরকম ভাষায় খুব জটিল ভাব প্রকাশ করা সম্ভব নয়। কি নাম বললেন জাতিটার? ইলয়। অদ্ভুত তো। হ্যাঁ, ওর নামটা আমি ওদের কাছ থেকেই জেনেছিলাম জানেন। ওই ইলয় শব্দটা বাদ দিলে ওদের ভোক্যাবুলারিতে সাকুল্যে শখানেক শব্দও আছে কিনা সন্দেহ। এরা বলছেন ভবিষ্যতের প্রাণী। কথাবার্তা বলে কিছু বার করতে পেরেছিলেন? আপনি যা ভাবছেন আমারও তাই মনে হয়েছিল প্রফেসর। ভবিষ্যতের মানুষ এতটা সিম্পল হবে আমারও প্রথমটায় হজম হয়নি। পরে অবশ্য একটা মনের মতো থিওরি খাড়া করেছিলাম, যদিও সেটা ধোপে টেকেনি। তবে ইলয়দের সঙ্গে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছিলাম। কিরকম? ইলয়রা আমাকে সেই ভাঙা বাড়িটার ভেতরে নিয়ে যাওয়ার পর দেখলাম ওই প্রজাতির প্রায় সবকটি প্রাণী প্রাসাদগুলোর ভেতরে একজোট হয়ে থাকে। শয়ন, ভোজন আর রমণ ছাড়া তাদের বিশেষ কোনো কাজ নেই। আমার প্রতি তাদের কৌতূহলও 2 দিন পরেই মিটে গেল। আবার তারা নাচ, গান আর ফুলের মালা গাঁথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমাকে খানিকটা আপ্যায়ন করতে 2 জন ইলয় আশেপাশে ঘুরঘুর করতে বটে, কিন্তু তাদেরও যে সেই কাজে খুব গভীর আগ্রহ ছিল এমনটা বলা যায় না। ফল খাবে? থ্যাংক ইউ, অনেক খেয়েছি, আর খাবো না। তুমি কে? এলে কি করে? আমি কি মুশকিল, আমি মানুষ, ট্রাভেলার, আকাশ থেকে। আকাশ? গ্রুম 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 বাজ। আকাশ, আলো, মানুষ। সেরেছে। আমাকে শেষটায় দেবতা গোছের কিছু ভাবছে নাকি? এদিকে তো এদের বাড়ির ভেতরে আধুনিক বাথরুম, আবর্জনা ফেলার খুব উচ্চমানের ব্যবস্থা, বিদ্যুৎ চালিত আলো সবই আছে। কিন্তু যদি এদের বুদ্ধির এই বহর হয় তাহলে পুরো এলাকাটা চলছে কিভাবে? এদের তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের চিহ্ন মাত্র নেই। মানুষ ফল খাবে? আরে না রে বাবা, বললাম তো অনেক খেয়েছি। আচ্ছা আচ্ছা, তোমরা মাংস খাও না? মাংস না না, ফল ভালো, মাংস নয়। মাংস অন্ধকার, গর্ত। চলো চলো। চাপ বাবা, মাংসের কথা এত ভয় পেয়ে গেল কেন? ভবিষ্যতের মানুষ এতটাই অহিংস হয়ে গেছে, নাকি এটা সেই হেলিয়ারের কল্পনার কোনো আদর্শ সাম্যবাদী সমাজ? এদের যা হাবভাব দেখছি তাতে করে তো এমনটাই সন্দেহ হচ্ছে। বলাই বাহুল্য, এ কথা শুনে আমি যার পর নাই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম,
সাম্যবাদী সমাজের ব্যাপারটা আপনার কেন মনে হলো মিস্টার ট্রাভেলার? ওরা নিরামিষাশী বলে? ঠিক তা নয়, কিছুটা ওদের বুদ্ধির পরিধি দেখেও মনে হয়েছিল। মানে আপনি বলতে চান সাম্যবাদী সমাজ এলে মানুষ বোকা হয়ে যাবে? না 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 না, ব্যাপারটা অত সরল নয়। এর পেছনে আপনাদের ডারউইনের বিবর্তনবাদও কিছুটা মিশে আছে। কিরকম? মানব সভ্যতার গোড়াপত্তন আসলে কিসের থেকে বলুন? প্রকৃতিকে জয় করবার তাগিদ থেকে, তাই তো? হ্যাঁ। যেখানে কোনো সংঘাত নেই সেখানে শক্তির প্রয়োজনটা কি? স্ট্রেংথ ইজ দি আউটকাম অফ নিড। সিকিউরিটি সেটস আ প্রিমিয়াম অন ফিবলনেস। যে সমাজে কারোরই কোনো অভাব থাকে না, অন্ন বস্ত্রের চিন্তা করতে হয় না, সেখানে দৈহিক শক্তি বা মস্তিষ্কের জোর কোনোটারই কি আদৌ প্রয়োজন আছে? না, তা হয়তো নেই, কিন্তু ইলয়দের দেখে আমার সেদিন মনে হলো এরা এমন এক সময় বাস করছে যখন প্রকৃতির ওপর মানুষের সম্পূর্ণ আধিপত্য চলে এসেছে। আচ্ছা। কৃষি আর বিজ্ঞান এমন স্তরে পৌঁছে গেছে যে প্রকৃতিকে যেভাবে ইচ্ছে বাঁকাতে চোরাতে পারা যায়। আর প্রকৃতির সঙ্গে চরম যুদ্ধে জিতে যাওয়ার পর মানুষের মনেও এক ধরনের শিশুর মতো শান্তি নেমে আসবে, সেটাই স্বাভাবিক। এখন আর তাদের পৌরুষ, সাহস, পারিবারিক গণ্ডি কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ তারা সব দিক থেকেই সুরক্ষিত। There were no signs of struggle, neither social nor economic struggle. বুঝলাম। আর তারপর কি হলো? এই থিওরিটা যতই মনের মধ্যে পাক খেতে লাগলো, ততই যেন বিষণ্ণ হয়ে উঠলাম। আফটার দ্য ব্যাটল কামস কোয়াইট। যুদ্ধের পরে যেমন সব থিতিয়ে যায়, এই সুদূর ভবিষ্যৎ জুড়ে যেন ঠিক সেই রকম শ্মশানের শান্তি নেমে এসেছে। সংঘাত শেষ হয়ে গেছে অনেক দিন, তারপর চলে গেছে মানুষের উদ্যোগ, ক্ষমতার আকাঙ্ক্ষা, দৈহিক বল। একসময় হয়তো শিল্প, সৌন্দর্যবোধ এগুলো আর থাকবে না। না, এই 8,02,701 সালেই বোধহয় মানব সভ্যতা ধীরে ধীরে অস্ত যাবে। এখানে থেকে খুব একটা লাভ আছে কি? যাই, বরং টাইম মেশিনে চড়ে খানিকটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করি। কি করলেন তখন? আবার অতীতে ফিরে গেলেন? তেমনটাই তো চেয়েছিলাম প্রফেসর, কিন্তু কিন্তু আমার মেশিনটা সেই ব্রোঞ্জের মূর্তির কাছেই রাখা ছিল। সেখানে পা চালিয়ে পৌঁছতে বেশিক্ষণ লাগলো না, কিন্তু তারপরেই আতঙ্কে আমার হাড় হিম হয়ে গেল। এ কি, মেশিনটা তো এখানেই ছিল, কোথায় গেল? ওই ঝোপঝাড়গুলো দেখি, না এখানেও নেই। ইলয়গুলো মেশিনটাকে কোথাও টেনে নিয়ে যায়নি তো? না 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 না, তা কি করে হবে? ওই রকম হালকা পালকা ছেলে মেয়েদের পক্ষে অমন ভারী ও বড় মেশিন টেনে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, অত বুদ্ধি ওদের নেই। যন্ত্রটা কি কোনোভাবে অতীতে চলে গেল? না, তাও সম্ভব নয়। ওটা লিভারগুলো যেভাবে লক করা আছে তাতে, হে ভগবান, কি হবে? ভয় আর ভাবনায় প্রায় পাগল হতে বাকি ছিল। এমন সময় মাটির দিকে চোখ পড়তেই থমকে গেলাম। এ কি, এ তো স্পষ্ট মেশিনটাকে টেনে টেনে নিয়ে যাওয়ার দাগ। কিন্তু কিন্তু এইগুলো আবার কি? এই পায়ের ছাপগুলো তো ইলয়দের নয়। তাহলে অন্য কোনো প্রজাতি আছে নাকি এখানে? কিন্তু তারা আমার মেশিনটা টেনে নিয়ে যাবে কেন? কোথায় গেছে দাগটা? দাগটা অনুসরণ করতে করতে একসময় স্ফিংসের মূর্তিটা সামনে গিয়ে দাঁড়ালাম। মূর্তির তলার ওই চৌকো স্তম্ভটার কাছে গিয়ে দাগটা অদৃশ্য হয়ে গেছে। এই স্তম্ভটা ফাঁপা নাকি? দেখি তো। হ্যাঁ, যা ভেবেছি তাই। এর ভিতরেই কি আমার মেশিনটা লুকিয়ে রাখা আছে? কিন্তু এটা খুলবো কি করে? কি করে? এই তো, এই তো, এই হাতলটা টেনে দেখি, খুলছে। কিন্তু স্তম্ভের পাল্লাটা
পুরোটা খুলতে পারার আগেই ভেতরের এক চিলতে অন্ধকারের দিকে চোখ চলে গেল। দেখলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে থেকে উঁকি মারছে গনগনে দুটো জ্বলন্ত চোখ। Oh God! Oh God! Ah! সে কি, মেশিনটা উদ্ধার না করেই পালালেন? তা ওরকম একটা দৃশ্য দেখে আমরা সকলেই পালাতাম। অন্তত তুমি যে নির্ঘাত পালাতে হিলিয়ার, তাতে কারোর কোনো সন্দেহ নেই। আহা, কিন্তু ওগুলো কিসের চোখ ছিল বলুন তো, জানতে পেরেছিলেন? না প্রফেসর, অন্তত তখনও পারিনি। সেই মুহূর্তে প্রচন্ড ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে একেবারে নদীর ধারে এসে থেমেছিলাম। তারপর তারপর কি হলো? নদীর ধারে তখন একটা নতুন নাটক শুরু হয়েছে। কি হলো? চারিদিকে এত আওয়াজ কেন? ও কি, নদীতে পড়ে ওই ইলয় মেয়েটা ওরকম হাত পা ছুটছে কেন? সাঁতার জানে না? জল জল পড়ে গেছে, মরে যাচ্ছে, মরে যাচ্ছে। গোটা ইলয় সমাজটাই একেবারে বোকার হদ্দ হয়ে গেছে। ঝাঁপিয়ে জলে পড়েই তো মেয়েটাকে বাঁচানো যায়, সেসব না করে পাড়ের কাছে দাঁড়িয়ে মরা কান্না জুড়েছে সব কটা মিলে। না, যা করার আমাকেই করতে হবে। মরে যাবে, মরে যাবে। এই থামো তো, থামো তোমরা, মুরদ বোঝা গেছে তোমাদের। বাহ বাহ, স্রোত বেশ ভালোই। এই মেয়ে, এই মেয়ে, শুনতে পাচ্ছ? আরে এইদিকে তাকাও, আমার হাতটা ধরার চেষ্টা করো। এই নাও, এই নাও, আমার হাত ধরো, ধরো ধরো। এই তো, এই তো, এই তো, ভয় পেও না, ভয় পেও না। ওই দেখো, ওই দেখো, তোমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমরা ওপারে পৌঁছে যাব, কোনো ভয় নেই। এসো এসো। বেঁচে গেছে, বেঁচে গেছে মানুষ, বিনা বেঁচে গেছে। মানুষ, মানুষ, মানুষ বাঁচিয়েছে। আরে উফ, আহ, আর এরা আবার যাকে তাকে যেখানে ইচ্ছে জড়িয়ে ধরে। আদব কায়দার কোনো বালাই নেই দেখছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম কি? ভিনা। মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ। সাবধানে থেকো বিনা, আবার যেন জলে পড়ে যেও না। উইনাকে বাঁচিয়ে সুবিধে আর অসুবিধে দুটোই হয়েছিল। আমার একাকিত্ব কিছুটা কেটেছিল, কারণ মেয়েটা তারপর থেকে আমার সঙ্গ ছাড়তেই চাইতো না। কিন্তু সে ছিল বেজায় ভীতু। আমার মেশিনটা খুঁজতে কোথাও যেতে দেখলেই ভীষণ ভয় পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করত। মানুষ, এই নাও। কি এটা? ফুল? বাহ, সুন্দর তো। রাত, চাঁদ, অন্ধকার। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে। আজকে চাঁদ উঠবে বলছো? অন্ধকার, অন্ধকার, গর্ত। ঘরে চলো মানুষ, ঘরে চলো। আরে তুমি যাও না, আমি বাইরেই দিব্যি শুয়ে পড়বো। চমৎকার হাওয়া দিচ্ছে এখানে। না না, ওরা আসবে। ওরা? কারা আসবে? মরলক, মরলক, গর্ত। ঘরে চলো। মরলক? ওই জল জলে চোখগুলো কি তাহলে? তুমি ভয় পেও না বিনা, আমার কিচ্ছু হবে না। দেখছো না আমি কিরকম লম্বা চওড়া? তুমি ঘরে যাও। না না, আমি থাকবো। থাকবে? এখানে থাকবে? আমার সঙ্গেই ঘুমোবে? আচ্ছা আচ্ছা, বেশ, ঘুমো ঘুমো, তাতে যদি তোমার শান্তি হয়। Twinkle, twinkle, little star, স্টার? how I wonder what you are. বাপরে, একেবারে নাছোড় বান্দা মহিলা তো। সত্যি বলতে কি প্রফেসর, মহিলা না বলে বাচ্চা বলাই বোধহয় ভালো। ওই রকমই হাবভাব। প্রথমটায় আমিও একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু অন্ধকারের প্রতি ইলয় জাতির ভয়টা যে অমূলক নয় তা অচিরেই বুঝতে পারলাম।
কিরকম? ওই মরলক না কি বললেন, ওরা বুঝি হিংস্র কোনো প্রজাতি? সত্যিটা তার থেকেও আরো অনেক গুণ ভয়ঙ্কর। হ্যাঁ, আপনার মতো মনোবিজ্ঞানীও আসল বৃত্তান্তটা শুনে স্তম্ভিত হয়ে যাবেন। কিন্তু পরের কথা আগে এসে পড়ছে। সেদিন রাতের কথাই বলি। ভবিষ্যতের রাতগুলো যেমন শুনশান তেমনই শান্ত। বড় জন্তু জানোয়ার কিছু না থাকায় হাওয়া আর পাতার খসখস ছাড়া কোনো শব্দই পাওয়া যায় না। তাই সেদিন রাতে একটা বিজাতীয় চলাফেরার আওয়াজ শুনে আমার ঘুমটা আচমকাই ভেঙে গেল। কে? আওয়াজটা কিসের? কিসের আলো ওগুলো? ও, আলো নয়, চোখ। মরলক, মানুষ, ওরা এসেছে। ওই প্রাণীগুলোই মরলক। কোথায় থাকে ওরা? গর্ত, অন্ধকার। ঘরে চলো মানুষ, ঘরে চলো। উইনা, তুমি ঘরে যাও, আমাকে ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে। উইনার বিস্তর অনুনয় উপেক্ষা করে আমি সেই প্রাণীদের একটার পিছু নিয়ে নিঃসাড়ে এগিয়ে গেলাম। এই প্রাণীটার আদলও কিছুটা মানুষের মতোই, যেন বিশাল জল জলে দুটো চোখ বিশিষ্ট সাদা লোমওয়ালা শীর্ণকায় বাঁদর। কিছুক্ষণ তাকে অনুসরণ করবার পরেই অদ্ভুতভাবে প্রাণীটা আমার উপস্থিতি টের পেয়ে গেল। সতর্কভাবে একবার পেছনে তাকিয়ে ছুটতে ছুটতে একটা প্রাসাদ চত্বরের কুয়োর মধ্যে ঢুকে পড়ে অদৃশ্য হয়ে গেল সে। আমি ছুটে গিয়ে কুয়োটার মুখে ঝুঁকে পড়ে পকেট থেকে একটা দেশলাই বার করে জ্বাললাম। এবারে কুয়োটার গায়ে সিঁড়ির মতো করে লাগানো ধাতুর হাতল চকচক করে উঠল। হ্যাঁ, সন্দেহ নেই, এই মরলকরা হলো মাটির তলায় সুড়ঙ্গের বাসিন্দা, আর তাদের অন্তত যন্ত্র সম্পর্কে জ্ঞান আছে। যন্ত্র সম্পর্কে জ্ঞান আছে? সেটা কেন মনে হলো আপনার? মনে হওয়াই তো লজিক্যাল, হিলিয়ার। যন্ত্র সম্পর্কে জ্ঞান বা নিদেন পক্ষে কৌতূহল না থাকলে আমার মেশিনটা ওরা চুরি করবে কেন? তাছাড়া ওই এলাকার পুরো সুয়েজ আর ওয়াটার সিস্টেমটা যে মাটির তলা থেকে ওরা নিয়ন্ত্রণ করতে পারে, সেটাও ওই দিন রাতে পরিষ্কার হয়ে গেল। কিন্তু মাটির তলায় বসবাস করবার মানে কি? এটা কি বিবর্তনের কোনো ব্যাপার? ব্যাপার যে কি সেটা পরের দিন সকালে বুঝেছিলাম। কারণ সেদিন ওই সবুজ রঙের স্ফটিকের প্রাসাদের কাছে ওই কুয়োটার মধ্যে নেমে সত্যের সন্ধান করতে গিয়েছিলাম আমি। মাই গড, এত বড় ঝুঁকি! কিন্তু তাতে লাভ কি হলো? মানব জাতির ভয়াবহ পরিণতির এক নিদারুণ ছবি দেখার ভাগ্য হলো। শুনুন, বুঝবেন। এই তো কুয়োটা। রিনা আসার আগেই নেমে পড়তে হবে। মানুষ, যেও না। আমার ঘরে ফেরার রাস্তা যে ওই গর্তের মধ্যেই আছে। আমার মেশিন ওরা নিয়ে চলে গেছে বিনা, ওটা উদ্ধার করতেই হবে। গর্ত, অন্ধকার, মাংস, ঘরে চলো। না বিনা, না, তা হয় না। আমি সাবধানে যাব, ঠিক ফিরে আসবো। দেখো, প্লিজ প্লিজ বিনা, কেঁদো না। আমি বেশি সময় নেব না। আসি। গহ্বরের মুখটা বড্ড সরু, হয়তো মরলকদের শরীরের মাপেই বানানো। ওহ, পা পিছলে যাচ্ছে। অনেকটা নেমে এসেছি। অন্ধকার যেন আমায় গিলে খাবে। তার উপর হাত ফসকে নিচে পড়লে তো অবধারিত মৃত্যু। না না, একটু ধরে ধরে নামি। Oh God! Oh God, I slipped! জ্ঞান ফিরে প্রথমটায় কিছুই ঠাহর হলো না। তারপরে ধীরে ধীরে সব মনে পড়তেই খেয়াল হলো অন্ধকারে যেন অনেকগুলো হাত আমার সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে।
এই এই এই, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। সাহস থাকলে সামনে এসো। ওরা চলে গেল, কি করব? ফিরে যাব? না 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 না, এসেছি যখন এত কষ্ট করে, তখন শেষ তো দেখতেই হবে। আহ আহ, মাথায় কি অসম্ভব ব্যথা, পায়েও চোট লেগেছে। কিন্তু কিন্তু এখন ব্যথাকে গুরুত্ব দিলে হবে না, আমাকে এগোতেই হবে। বড্ড অন্ধকার, আর কটা কাঠি আছে কে জানে, তবু একটা দেশলাই জ্বালি। ঘর ভর্তি কত রকমের জটিল মেশিন আর কলকবজা। দূরে ওটা কি? মনে হচ্ছে একটা টেবিল, অ্যালুমিনিয়ামের টেবিল, কিন্তু কিসের একটা গন্ধ আসছে না। দেশলাই কাঠিটা উপরে ধরে টেবিলের কাছে এগিয়ে গেলাম। আমার আওয়াজ পেয়ে বোধহয় মরলকের দল খাওয়া ফেলে পালিয়েছিল, কিন্তু টেবিলের উপর তাদের খাবার নমুনা দেখে মনে হলো আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। কি খাচ্ছিল ওরা? দেখি, মাংস, তা আবার কাঁচা। ইস, কিন্তু কিন্তু এরা মাংস পেল কোথা থেকে? কিসের মাংস এটা? এই এলাকায় মাত্র দুটো প্রজাতি ছাড়া আর তো কেউ নেই। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। ঈশ্বর, এ কি দৃশ্য দেখালে তুমি! ভয়ানক সত্যিটা সামনে আসতেই হঠাৎ দেশলাইটা নিভে গেল। অমনি অন্ধকারের আড়াল থেকে নরকের কীটের মতো রাশি রাশি মরলক ধেয়ে এলো আমার দিকে। আমি অন্ধের মতো উল্টো দিক লক্ষ্য করে ছুটতে শুরু করলাম। কয়েকটা দেশলাই কাঠি সম্বল করে এই মৃত্যুপুরীতে নেমে আসা যে কতটা বোকামির কাজ হয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম তখন। বাঁচতেই হবে। ছাড় 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 বলছি, ছাড় বলছি। এই তো এই তো এই তো উপরে যাওয়ার সুড়ঙ্গ। ওই তো আকাশ দেখতে পাচ্ছি। আরেকটু, 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 1 2 3। ঈশ্বর, ওই অন্ধকার বাতাসহীন ধাতুতে বাঁধানো সুড়ঙ্গ দিয়ে পালানোর সময় মনে হচ্ছিল যেন একটা বিশাল গোলক ধাঁধার মধ্যে অন্ধভাবে দৌড়ে বেড়াচ্ছি, আর আমার পিছনে তাড়া করেছে ভয়ঙ্কর পিশাচের দল। শেষ পর্যন্ত যখন একটা কুয়োর কাছে এসে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম, মনে হলো 1 যুগ কেটে গেছে। উঠে আসার আগের মুহূর্তেও কতগুলো মরলক আমার পাটা আঁকড়ে ধরেছিল। কোন অমানসিক শক্তিতে যে সেটা ছাড়াতে পারলাম জানি না। বাইরে তখনও উজ্জ্বল আলো, তাই ওই দানবগুলো আর বাইরে এসে তাড়া করতে পারল না। হাঁচড় পাঁচড় করে গর্ত থেকে বেরিয়ে এসে ঘাসে গড়িয়ে পড়তেই দেখলাম আমার দিকে গভীর উদ্বেগে তাকিয়ে রয়েছে উইনা। মানুষ, মানুষ বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছি উইনা, বেঁচে আছি, আর কোনো ভয় নেই। এই অবধি বলে শিউরে উঠে চুপ করে গেলেন টাইম ট্রাভেলার। আমরা প্রায় রুদ্ধশ্বাসে পরের ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তিনি যেন আবার ভবিষ্যতের ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। শেষটায় আমি আর না পেরে জিজ্ঞেস করলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা, সন্দেহ নেই, কিন্তু মিস্টার ট্রাভেলার তখন কি যে একটা ওই আসল সত্যের কথা বলছিলেন না, সেটা তো ঠিক। মরলকদের খাবার টেবিলে ওই কাঁচা মাংসটা কিসের সেটা বুঝলেন না? এলিয়ার না বুঝলেও আমি বুঝেছি। ওই অঞ্চলে ইলয় আর মরলক ছাড়া আর কোনো প্রজাতি নেই। অর্থাৎ প্রফেসরের কথায় হঠাৎ আমারও যেন বোধোদয় হলো। উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠে বললাম, অর্থাৎ রাতের বেলায় মরলকরা গর্ত থেকে বেরিয়ে এসে ইলয়দের ধরে খায়? কি বিভৎস! এইরকম হিংস্র প্রাণী আবার বিজ্ঞান বোঝে? এই যে বোধের বাইরে মিস্টার ট্রাভেলার।
সত্যি কি বোধের বাইরে? আমরা যে সমাজে বাস করি সেই সমাজ কি গরিব শ্রমিকদের রক্ত চুষে খায় না? ওই দৃশ্যটাই আমাকে মানবজাতির ভবিষ্যৎটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সভ্যতার আদিকাল থেকেই ধনী মানুষেরা খেটে খাওয়া মানুষের ঘাড়ে পা দিয়ে রাজার হালে ছিল। ক্রমশ তাদেরকে পিষতে পিষতে একসময় শ্রমিক জাতিকে মাটির তলায় পাঠিয়ে দেয় তারা। সো ইন দি এন্ড, above the ground there were the haves, and below the ground the have-nots. আক্ষরিক অর্থেই মাটির উপরে রইল বিত্তশালীরা, আর তাদের পায়ের তলায় পাতালের গভীরে চলে গেল বিত্তহীনরা। ঠিক বলেছেন মিস্টার ট্রাভেলার। প্রথমে হয়তো সেই বিত্তহীন শ্রমিকেরা তারা ইঁদুর ছুঁচো এইসব খেয়ে জীবন ধারণ করত, আর ওই অন্ধকারে থাকতে থাকতে তাদের চোখ দুটো ওই ভাঁটার মতো হয়ে গিয়েছিল। আর তারও পরে একদিন খাদ্যের অভাবে তারা পরস্পরের মাংস খেতে বাধ্য হলো। অন্যদিকে উপরতলার মানুষদের বিলাসবহুল আর সুরক্ষিত জীবন তাদেরকে ধীরে ধীরে বুদ্ধিহীন আর শক্তিহীন করে দিল। হ্যাঁ, কোনো প্রতিরোধ ক্ষমতাই তাদের আর রইল না। সেটাই তো স্বাভাবিক। অবশ্যই। এ কথা কে না জানে যে there is no intelligence where there is no change. যে সমাজে বদল নেই, সংঘাত নেই, সেখানে বুদ্ধিরও বার নেই। উপরতলার মানুষেরা তাই ক্রমেই হয়ে গেল খর্বকায়, নির্বোধ ইলয়। ঠিক বলেছেন, কিন্তু ওই নিচু তলার শ্রমিকদের জীবনে তো সংঘাত ছাড়া কিছুই নেই। তাই তখনও তারা বুদ্ধি ধরে, তারা বিজ্ঞানটা জানে। ঠিক ওই প্রচণ্ড প্রতিকূল পরিবেশে শ্রমিকদের বংশধর মরলকেরা বুদ্ধির জোরেই টিকে রইল, এবং সেই বুদ্ধি দিয়েই তারা ঠিক করল উপরতলার বেকার অসহায় হয়ে যাওয়া প্রাণীগুলোকে তারা গরু ছাগল পোষার মতো করে বাঁচিয়ে রাখবে। যখন খাবারের প্রয়োজন পড়বে তখন তাদের এককালের মনিবদের নধর শরীরগুলোকে টেনে নিয়ে যাবে মাটির নিচে, জমে উঠবে মহাভোজ। বর্তমানের স্বার্থপরতার মাসুল যে ভবিষ্যতের পৃথিবীকে এমন বিভীষিকার মধ্যে দিয়ে মেটাতে হবে, সে কথা আমরা কল্পনাও করতে পারছিলাম না। ধীর স্বভাবের সাইকিয়াট্রিস্টও অস্ফুটে মন্তব্য করলেন। অর্থাৎ বর্তমানের শোষিত পীড়িত শ্রমিকেরা সুদূর ভবিষ্যতে হয়ে উঠবে নরখাতক শিকারী। উফ! ওই নারকীয় অভিযানের পর মনটা একেবারে বিক্ষিপ্ত হয়ে উঠেছিল। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে নিজের মতো একটা যুক্তি সাজানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। ইলয়দের পূর্বজরা ছিল অত্যাচারী শাসক, হয়তো তাদের এই নিয়তি ঈশ্বরেরই অমোঘ বিধান। কিন্তু প্রতিবারই উইনার মুখটা মনে পড়ে গিয়ে মনটা হাহাকার করে উঠত। একসময় কঠিন মুখে প্রতিজ্ঞা করলাম, ওই পৈশাচিক মরলকদের হাত থেকে যে করেই হোক আমার মেশিনটা উদ্ধার করতেই হবে। সেই সঙ্গে যাওয়ার আগে ওদের কয়েকটার ভবলীলা সাঙ্গ করে তবে আমার শান্তি। সেদিন দুপুরে উইনাকে সঙ্গে নিয়ে আবার সেই সবুজ প্রাসাদটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মানুষ, কোথায় চলো? সবুজ প্রাসাদে। ওখানে কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। জিনিস? জিনিস? ফুল? না, ফুল নয়, যন্ত্রপাতি। যন্ত্র? কি জিনিস? গিয়েই দেখবে। এই বাড়িটা আগে একটা মিউজিয়াম ছিল নিশ্চয়ই। আশ্চর্য, এখনো বেশিরভাগ জিনিস একই রকম আছে। সবুজ বাড়ি, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আরে এ কি, এখানে একটা শিশি ভর্তি কর্পূর রয়েছে। এত শতাব্দী পরেও কিচ্ছু হয়নি। আর এক বাক্স দেশলাই। দেশলাই? দেখি তো চলে কিনা। বাহ, দিব্যি আগুন হচ্ছে। আলো? ঠিক, এই আলো দিয়ে কর্পূর জ্বালালে মরলকগুলো পালাতে পথ পাবে না। কিন্তু ওই মূর্তির তলার স্তম্ভের দরজাটা না খুলতে পারলে আমার মেশিনটা উদ্ধার করতে পারবো না। একটা বন্দুক জাতীয় কিছু
ও মাই গড, ওই তো দুটো ডাইনামাইট স্টিক রয়েছে। ইউরেকা! আর কোনো ভাবনা নেই বিনা। নেই? ঘরে যাব? যাব তো, কিন্তু তার আগে আমরা মূর্তিটার কাছে যাব। ওখানে আমার একটা জিনিস আছে, আনতে হবে। আজকেই যাব। কিন্তু কিন্তু অন্ধকার। ভয় নেই বিনা, আলো আছে তো। আলো? যাবে না আমার সঙ্গে? যাব। মানুষ? সবুজ প্রাসাদ থেকে মূর্তিটার কাছে পৌঁছানোর সবচেয়ে সোজা রাস্তাটা হলো বনের ভেতর দিয়ে যাওয়া। রাতের বেলায় সেই পথে যাওয়া সহজ ছিল না, তবু আমরা অনেকটা পথ একসঙ্গে অতিক্রম করে ফেললাম। প্রায় অন্য প্রান্তে যখন পৌঁছে গেছি, তখন উইনা ক্লান্তির চোটে মাটিতেই বসে পড়ল। অনেক দূর, পারছি না, ঘুম পাচ্ছে। আর সামান্য পথ বাকি, এখানে জিরিয়ে নাও একটু, আমি আগুন জ্বেলে রাখি। গাছের তলায় একটা পাতার স্তূপের উপর একটা দেশলাই কাঠি ছুঁড়ে দিতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে অনেকগুলো ছায়া সাত করে ঘন ছায়ার মধ্যে মিলিয়ে গেল যেন। মরলকগুলো আমাদের পিছু ছাড়ছিল না, কিন্তু আগুন ওদের জম। আগুনের ধারে বসে চোখের পাতা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ আমার সারা গায়ে একটা চেনা শিরশিরে স্পর্শ পেয়ে তড়াক করে উঠে বসলাম। সামনের আগুন কখন নিভে গেছে। আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে মরলকের দল, আর উইনা উইনা কোথাও নেই। উইনা, উইনা, কি করেছিস তোরা ওকে, শয়তানের দল? আজকে তোদের সব কটাকে শেষ করে ছাড়ব। পকেট থেকে একখণ্ড কর্পূর বার করে ফস করে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দিলাম। হঠাৎ এমন উজ্জ্বল আলোয় দিশেহারা হয়ে গেল প্রাণীগুলো। জ্বলন্ত খণ্ডটা ওদের দিকে ছুঁড়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে টিলার দিকে ছুটতে শুরু করলাম। হ্যাঁ, কতক্ষণ যে দৌড়লাম জানি না। অদ্ভুতভাবে মরলকরা আমাকে আর ধাওয়া করেনি। প্রথমে কারণটা বুঝতে পারিনি, তারপর অবশেষে টিলার উপরে উঠে দেখলাম রাতের আকাশটা ধোঁয়াটে লাল আভায় ভরে গেছে। দাবানল, জঙ্গলে দাবানল লেগেছে। নিশ্চয়ই আমি আর উইনা তখন যে আগুনটা জ্বালিয়েছিলাম সেখান থেকে এটা ছড়িয়েছে। জঙ্গলের মধ্যে মরলকগুলো যে আগুনের আলোয় অন্ধ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। উইনার ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে আমার বুকটা মুচড়ে উঠল একবার, কিন্তু তখন নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আমি মরিয়া। কোনো দিকে না তাকিয়ে মূর্তির পাদদেশে পৌঁছলাম। সেখানেও একটা চমক অপেক্ষা করছিল। এ কি, দরজাটা খোলা কেন? আরে ওই তো আমার মেশিন। মরলকগুলো তো বেশ তেল চকচকে করে রেখেছে ওটাকে। যাক, এবার আমাকে ফিরতেই হবে। বিদায় বিনা। কিন্তু মেশিনের ভেতরে ঢুকে সিটে বসতে না বসতেই একটা শেষ ধাক্কা খেতে হলো আমাকে। স্তম্ভের ওই থোপড়া অভ্যন্তর থেকে প্রায় ৫-৬টা মরলক একসঙ্গে এসে ঝাঁপিয়ে পড়লো আমার যন্ত্রের ওপর। হাত বার করে বারবার ঘুষি চালিয়েও ছাড়াতে পারলাম না ওদের। এই এই ছাড়, ছাড় বলছি, ছাড়! ড্যাম ইট, মর তাহলে। হাতুড়িটা কোথায়? এই যে। ভেবেছিলাম হয়তো আবার বর্তমানে ফেরার সঠিক লিভারটা টেনেছি, কিন্তু আগেই বললাম সময়ের যাত্রাটা শরীরের পক্ষে খুবই কঠিন। তার উপর আবার ভয়ঙ্কর মরলকরা আমার যন্ত্রের ওপর চড়াও হয়েছিল। মেশিনটা ঘুরতে শুরু করবার বেশ কিছুক্ষণ পরে খেয়াল করলাম বর্তমান নয়, আমি ভবিষ্যতের হাতলটা টেনে আরো দূরের কোনো অনিশ্চিত সময়ের দিকে ছুটে চলেছি। কাহিনীর একেবারে শেষ প্রান্তে এসে এমন একটা চমক একেবারেই আশা করিনি। গভীর বিস্ময়ে প্রায় একই সঙ্গে আমরা বলে উঠলাম, মাই গড! আরো ভবিষ্যতে? কত দূর? কোন সালে? কি দেখলেন সেখানে? তখনও মানুষ ছিল? শুনুন তাহলে।
থেমেছে। কত দূরে চলে এলাম কে জানে। ডায়ালটা দেখি, কি প্রায় 20 লক্ষ বছর। এখনো কি মানব সভ্যতা টিকে আছে? মাত্র 8 লক্ষ বছর ভবিষ্যতে মানুষের যা পরিণতি দেখে এলাম, তাতে করে তো মনে হয় না। আকাশটা কি কালো, তারাগুলো যেন আর টিমটিমে জোনাকি নয়, উজ্জ্বল লণ্ঠনের মতো ধকধক করছে। তাকিয়ে থাকা যায় না। ওটা কি? আরে, আমি তো সমুদ্রের ধারে এসে পৌঁছেছি, কিন্তু ওই খটখট আওয়াজটা কিসের? অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না ভালো। আরে, হঠাৎ আকাশের একদিকটা এরকম লাল হয়ে উঠছে কেন? সূর্য উঠছে, কিন্তু আকাশের পশ্চিম দিকটা একই রকম অন্ধকার রয়ে গেল। কি আশ্চর্য! এত বড় সূর্য কখনো দেখব ভাবিনি। যেন ক্লান্ত একটা প্রাণীর মতো ধুঁকছে। ওই তো সমুদ্র দেখা যাচ্ছে, আর চারিদিকে শ্যাওলায় মোড়া পাথরের চাই। কিন্তু শব্দটা, God have mercy on me! এত বড় কাঁকড়া! কাঁকড়া বলেন কি? ঠিকই বলছি হিলিয়ার। পুরোপুরি আধুনিক কাঁকড়া না হলেও ওদেরই কোনো বংশধরের মতো চেহারা। এই ধরুন আমার ডাইনিং টেবিলটা সাইজের হবে। সমুদ্র তটের ওপর সাদা নুনের পরত, তার উপর দাঁড়ার খটখট শব্দ করতে করতে ঘুরে বেড়াচ্ছিল সেই বিচিত্র প্রাণীগুলো। তাদের সর্বাঙ্গ জুড়ে শ্যাওলা আর সামুদ্রিক ঘাসের নাল জড়ানো, কালো দুটো চোখে অদ্ভুত কুটিল দৃষ্টি। কি ভয়ঙ্কর সেই দৃশ্য, আর কি করুন! কি করলেন তখন? দৃশ্যটা বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। আবার যন্ত্রে চড়ে বসে ভবিষ্যতের লিভারটা টেনে দিলাম। কেমন একটা খুন চেপে গিয়েছিল মাথায়। বারবার করে 1000 বছর অন্তর অন্তর যন্ত্রের হাতল টানতে টানতে আকাশের সেই অস্তমিত সূর্যটার পরিবর্তন দেখতে দেখতে চললাম। ক্রমে সেটা আরো বড়, আরো ম্যাটম্যাটে হয়ে এলো। তারপর একসময় বর্তমান সময় থেকে প্রায় 3 কোটি বছর দূরত্বে শেষবারের মতো যন্ত্রটা থামালাম। 3 কোটি বছর! ক্যান ইউ ইম্যাজিন দ্যাট, প্রফেসর? সংখ্যাটা ভাবলেই কেমন যেন। একেবারে মনের কথা বললে হিলিয়ার। এ যেন কল্পনার সাধ্যের বাইরে। কি দেখলেন সেখানে মিস্টার ট্রাভেলার? অন্ধকারেও তারার এত আলো এখানে। ওদের দিকে তাকালে নিজের ক্ষুদ্র জীবনের দুঃখ কষ্ট সব কেমন তুচ্ছ বলে মনে হয়। কত কোটি কোটি যোজন দূরের ওই আলো কোনো এক অজানা অতীত থেকে আরো অজানা এক ভবিষ্যতের দিকে ওরাও ধীরে ধীরে ভেসে চলেছে, আমারই মতো। কিন্তু সবকিছু এমন সাদা দেখাচ্ছে কেন? আরে, বরফ পড়ছে, সমুদ্রটা আজও জ্যান্ত। আশ্চর্য! আরে, ওই বিশাল কালো মতো জিনিসটা, ওটা কি? একটা জোঁকের মতো কিছু। আমাকে দেখেই থেমে গেল, কিন্তু না, ঠিকই দেখেছি, ওটা জ্যান্ত। তার মানে সুদূর ভবিষ্যতে মানব জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর পড়ে থাকবে ওই দানবের মতো সামুদ্রিক পোকামাকড়গুলো। বরফ পড়ছে যে! কি ঠান্ডা! চারিদিকে একটা শব্দও নেই। এই বিশাল সমুদ্রের তীরের কাছে দাঁড়িয়ে এত ক্ষুদ্র অসহায় মনে হয় নিজেকে। সারা ব্রহ্মাণ্ডে আজ কেউ নেই, শুধু আমি একা আর ওই প্রাণীগুলো। আমি যদি এখানে মরে যাই, তাহলে মহাকালের এই বিপুল পটচিত্রে আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। এসব কি ভাবছি? না 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 না, এই ভয়ঙ্কর নির্বান্ধব পুরীতে একা একা মরে যাওয়ার স্বপ্ন দেখছি আমি। না না, ফিরতে হবে। অনেক দূরে কোথাও আমার ইংল্যান্ডের বাড়িতে
হিলিয়ার আমার জন্য অপেক্ষা করে আছে। কে জানে, হয়তো প্রফেসর, মিস্টার ফিলবি কিংবা অন্য বন্ধুরাও আছেন। ফিরতে হবে, ফিরতে হবে, আমার জন্য না হোক ওদের জন্যে। ফিরে এলেন তাহলে? হ্যাঁ মিস্টার হিলিয়ার, মেশিনটায় চড়ে অনেকক্ষণ মুহ্যমান অবস্থায় পড়েছিলাম। তারপর একসময় দেখলাম যন্ত্রটা স্পিড যত কমছে আমার ঘরের ভিতরটা ততই স্পষ্ট হয়ে উঠছে। মনে হলো একটা ঘড়ির কাঁটাকে খুব জোরে উল্টো দিকে ঘুরিয়ে দিলে যেমন হয়, তেমনি আমার সামনে দৃশ্যগুলোও যেন উল্টো দিকে হেঁটে যাচ্ছে। মিসেস ওয়াচেট ঘরের ভিতর ঝাড়পোছ করতে গিয়ে উল্টো দিকে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার ল্যাবরেটরির দেয়াল ঘড়ির কাঁটাটাও উল্টো দিকে ঘুরতে ঘুরতে একসময় 8:45 ঘরে থেমে গেল। সেই সঙ্গে আমার যন্ত্রটা শেষবার পাক খেয়ে তার পুরনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ যেন একটা দমবন্ধ উত্তেজনা নিয়ে টাইম ট্রাভেলারের কথাগুলো গিলছিলাম আমরা, কিন্তু তার গল্পটা শেষ হতেই ঘরের ভিতর ভারী অস্বস্তিকর একটা নৈশব্দ নেমে এলো। আমাদের মধ্যে একমাত্র এডিটর মশাই পুরো সময়টুকু একটাও কথা না বলে গল্প শুনছিলেন। হঠাৎ একটা গা ঝাড়া দিয়ে উঠে পড়লেন তিনি। হোয়াট আ পিটি ইট ইজ ইউ আর নট আ রাইটার অফ স্টোরিজ। আপনি লেখক হলে আমাদের আর পসার থাকতো না। ক্ষমতা আছে, স্বীকার করতেই হবে। হ্যাঁ, আপনাদের যে এসব কথা অবিশ্বাস্য বলে মনে হবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার কোনটা জানেন? এই যে এত কিছুর পরে আবার আমার পুরনো ঘরে বসে আপনাদের পুরো ঘটনাটা শোনাতে পারলাম। অবশ্য ঘটনাটা কি সত্যি ঘটেছিল নাকি? অন্যমনস্কভাবে পকেটে হাত ঢুকিয়ে সাদা মতো কি একটা জিনিস বার করে টেবিলে রাখলেন টাইম ট্রাভেলার। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেগুলো অদ্ভুত দেখতে দুটো সাদা রঙের ফুল। একটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে প্রফেসর বললেন, এই ফুলগুলোর গর্ভকেশরটা ভারী অদ্ভুত তো। এরকম স্পিসিস কোথাও দেখিনি। কোথায় পেলেন এগুলো? কোথায় পেলাম? ওই যে তখন বললাম না, উইনার দেয়া ফুল। তাই কি আমি কি একটা টাইম মেশিন বানিয়েছিলাম নাকি সবটাই স্বপ্ন? টাইম ট্রাভেলারের শেষের কথাগুলো কেমন যেন অসংলগ্ন ঠেকল। কালের যাত্রার প্রভাব কে জানে। সাইকিয়াট্রিস্ট কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা নিঃশ্বাস ফেলে তিনিও উঠে দাঁড়ালেন। রাত হলো, এবার বেরোতে হয়। গুড নাইট জেন্টলম্যান। এডিটরের সঙ্গে ক্যাবে চড়ে ফিরতে ফিরতে তাকে একটা কথা জিজ্ঞেস না করে আমি পারলাম না। আচ্ছা, সব শুনে আপনার কি মনে হলো বলুন তো? মনে আবার কি হবে? ওরকম গাঁজাখুরি একটা গপ্প জীবনে কোনোদিন শুনেছেন? আমি তো শুনিনি। যত সব। কেন জানি না, আমি কিছুতেই গল্পটা সত্যি মিথ্যে সম্পর্কে নিশ্চিত হতে পারছিলাম না। সাধারণ বুদ্ধিতে বলে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য, কিন্তু ল্যাবরেটরিতে একটা অত বড় যন্ত্র, ওই অদ্ভুত দেখতে ফুল দুটো, সবটাই ধাপ্পা। তাছাড়া একটা লোক অত শান্ত দৃঢ়প্রত্যয়ীভাবে ওরকম একটা আষাঢ়ে গল্প আগাগোড়া বানিয়ে বলবে, এটাও কি মেনে নেওয়া যায়? ভাবতে ভাবতে সারা রাত ঘুম হলো না। পরদিন সকাল হতে না হতেই আবার ছুটলাম টাইম ট্রাভেলারের বাড়িতে। কিন্তু বসার ঘরে ঢুকেই আর এক বিচিত্র দৃশ্য দেখে থমকে গেলাম। আরে হিলিয়ার, এত সকালে? হ্যাঁ, আসলে কালকের আলোচনাটা না মানে কিছু, কিন্তু এসব কি মিস্টার ট্রাভেলার? এই এত সব জামা কাপড় বস্তাবন্দি করছেন, সঙ্গে ক্যামেরা রয়েছে। হ্যাঁ, একটু ব্যস্ত আছি বটে। আসলে গতবার ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার হয়ে ভবিষ্যতে পাড়ি দিয়েছিলাম
খুব শিক্ষা হয়েছে, যা হোক। এইবারটাই সব রকম দরকারি সরঞ্জাম নিয়ে মেশিনে চড়ব। মেশিনে চড়বেন মানে আপনি সত্যিই বলতে চান যে কালকের গল্পটা মিথ্যে নয়? টাইম ট্রাভেলারের চোখ দুটো একবার ঝিকিয়ে উঠল। আনন্দে নাকি বেদনায় ঠিক বুঝলাম না। আমার কাঁধটা দুবার চাপড়ে তিনি বললেন, একটা বর্ণ মিথ্যে নয়। আমি জানি আপনি কেন এসেছেন। আমাকে আধ ঘন্টা সময় দেবেন? না হয় এই ঘরেই বসুন ততক্ষণ। দুপুরে যদি লাঞ্চ অবধি থেকে যান, তাহলে একেবারে হাতে কলমে প্রমাণ সহ এই টাইম ট্রাভেল বিষয়টা পরিষ্কার করে দেব। হ্যাঁ, থাকবেন? আমি হ্যাঁ, বেশ থাকবো। গুড ম্যান। এই যে এইখানে বসে টেবিলের ওপর রাখা ম্যাগাজিন ট্যাগাজিনগুলো পড়ুন বরং। হ্যাঁ, আমি যাবো আর আসবো। টাইম ট্রাভেলার বেরিয়ে যেতে খেয়াল হলো টেবিলের উপর গতকালের সেই অদ্ভুত দর্শন দুটো ফুল তখনও পড়ে আছে। সে দুটোকে পকেটে ঢুকিয়ে বসতে যাব এমন সময় মনে পড়ল লাঞ্চের আগে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। সেই কথাটা ট্রাভেলারকে জানাতে তাড়াতাড়ি আমি ল্যাবরেটরির দিকে গেলাম। মিস্টার ট্রাভেলার, আই এম রিয়েলি সরি, আমি হয়তো থাকতে পারবো না। একটা মিটিংয়ের কথা আমি না একদম ভুলে। হে কি! ল্যাবরেটরির দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ভিতরে হাতল ঘোরানোর একটা ঘটাং ঘটাং আওয়াজ পেয়েছিলাম। ঘরে ঢুকতেই একটা অবিশ্বাস্য দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার যেন বুদ্ধি গুলিয়ে গেল। ঘরের অন্য প্রান্ত থেকে এক ঝলক দমকা হাওয়া এসে ঘূর্ণিঝড়ের মতো আমার চারদিকে পাক খেয়ে জানলার একটা শাসি চুরমার করে দিয়ে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। ঘরের কোণে রাখা টাইম মেশিনটার সিটে বসা ট্রাভেলারকে কয়েক মুহূর্তের জন্য দেখতে পেলাম, কিন্তু তার চারপাশের যন্ত্রটা কেমন যেন আবছা, ঘষা ঘষা। তারপর পুরো মেশিনটা একবার পাক খেয়ে নিমেষের মধ্যে আমার চোখের সামনে ভোজবাজির মতো মিলিয়ে গেল। গুড বাই, গুড বাই, আবার ফিরে এসে কথা হবে। জানেন, সেদিন টাইম ট্রাভেলার অদৃশ্য হয়ে যাওয়ার পর আমার যাবতীয় অ্যাপয়েন্টমেন্ট শিখিয়ে তুলে দিয়ে আমি সারা দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু তারপর 3টে বছর পেরিয়ে গেছে। মিস্টার ট্রাভেলার এখনো ফেরেননি। কোথায় গেছেন তিনি? এবার কি কোনো সুদূর অতীতে, নাকি মানবজাতির সাফল্যের শীর্ষ যেখানে সেই ভবিষ্যতের সন্ধান অবশেষে খুঁজে পেয়ে সেখানেই থেকে গেছেন? অবশ্য মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কে টাইম ট্রাভেলার খুব একটা আশাবাদী ছিলেন না। He saw in the growing pile of civilization only a foolish heaping that must inevitably fall back upon and destroy its makers. একজন নির্বোধের ডাইং করা জঞ্জালের মতোই এই সভ্যতার নিরর্থক পাহাড় একদিন নিজেই ভেঙে পড়ে তার সৃষ্টিকর্তাদেরও গুঁড়িয়ে দেবে, এই ছিল তার বিশ্বাস। কিন্তু আমার কাছে ভবিষ্যৎ এখনো অজানা এক অন্ধকার। তার মধ্যে টিমটিমে আলো জ্বালিয়ে রেখেছে শুধুমাত্র ওই দুটি অদ্ভুত দেখতে সাদা রঙের ফুল। জানেন, তারাই আমার মনে আশা জাগায় যে যখন মানুষের বুদ্ধি, শক্তি কিছুই আর অবশিষ্ট থাকবে না, তখনও হয়তো মানুষের মনে পরস্পরের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার রেশটুকু থেকে যাবে, যাবেই। শুনলেন এইচ.জি. ওয়েলসের রচনা অবলম্বনে দ্য টাইম মেশিন। পুনর্কথন রুদ্ররূপ মুখোপাধ্যায়, নির্দেশনা অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল পরিচালনা তমালী চৌধুরী। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টাইম ট্রাভেলার আর.জে. শেখর, হিলিয়ার অর্পণ মল্লিক, সাইকিয়াট্রিস্ট ইন্দ্রনীল ভাদুরী, সঙ্গে সুজাতা ঘোষ, অন্বেষ দে, সায়ন্তন মৈত্র, অভিরূপ বন্দ্যোপাধ্যায় এবং ঐশী ঘোষ। শব্দগ্রহণ নিহার চক্রবর্তী, আবহ সৌম্য শুভ, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায়
ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার ঠিক রাত 10টায় মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi presents Friday Classics. Friday Classics.